পরিস্থিতি ভিন্ন দিকে যাচ্ছে। আমরা প্রথমে যে সন্দেহ সংশয় করেছিলাম এগুলো কিচ্ছু না, আস্তে আস্তে সামনে আসে। ইউনূস সরকার এবার নড়ে চড়ে বসেছে, আসল জায়গায় হাত দিচ্ছে, আসল জায়গায় ইঙ্গিত দিচ্ছে। অ্যাজিব সেনাপ্রধান এবং ইউনূস সরকারের মধ্যে বিরাট ফাটাফাটি লেগে গেছে। এতদিন আপনারা শুনতেন শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে আওয়ামী লীগ, শুটার ভারতে পালিয়েছে। না, সরকার এখন ফিল করছে, আমি আসছি ডিটেলস, এটা ডিজিএফআই কাজ এবং তার সাথে ওয়াকার জড়িত থাকতে পারে। ফিলিস্তিনের জন্য একটি শব্দ ছিল অল আইজ অন গাজা, আর আমাদের বাংলাদেশের জন্য একটি শব্দ অল আইজ অন শরীফ ওসমান হাদি, শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহ। মন খারাপ হয় যে আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায়, আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি। আপনি জানেন যে আমার এলাকার সন্তান আছে 3 মাসের বয়স। তো পরশু আমার খুব কাছে বড় ভাই উনি ডেকেছিলেন আমাকে এবং আমাকে চিঠির জন্য কিছু গিফট দিয়েছে জোর করে। তা আমার খুব মনে হচ্ছিল যে আপনি তো জানেন যে স্বাভাবিকভাবে আমাদের প্রতি থাকবে এবং একটা যে কোনো সময় আল্লাহ নিয়ে যেতে পারে, এটা নিয়ে কোনো আফসোস নাই। মানে ভাই 3 মাসে মানে আমার বাচ্চাটা আমি 30 মিনিট করে নিতে পারিনি। তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে মজা করে বাচ্চারা বলে কিন্তু মুখে মুখপাত্র আমার সাথে দেখা করতে আসছে। আমার এই কথা মনে হলো কি যে আমি ভাইয়ের বলি ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটা বেশি আসবে। তো এই কথাটা আমি বলতে পারিনি। আপনার একটা মানে আপনি যদি বলেন যে আমার সারা জীবনে যেটুকু সততা সাহস নয় এটা তুমি সমস্ত শক্তি আমার আব্বা। ওসমান হাদি হত্যাকাণ্ড যেমন অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসেবে 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি। এ বিষয়ে অনুসন্ধান শুরু করেছে সিআইডি। গত 12 দুপুরে ওসমান হাদির মাথায় গুলিবিদ্ধ হওয়ার পরে সিআইডি এই ঘটনার নানা দিক নিয়ে ছায়া তদন্ত শুরু করে। এছাড়া গ্রেপ্তার অভিযানের সময় পাওয়া বিভিন্ন ব্যাংকের চেক বইয়ের তথ্য আমলে নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ শুরু করে গোয়েন্দা সংস্থাটি। হত্যাকাণ্ডের পেছনে কোনো সংখ্যাবদ্ধ ও শক্তিশালী নেটওয়ার্ক সক্রিয় ছিল কিনা সেই বিষয়ে সিআইডির একাধিক টিম কাজ করছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে আটক আব্দুল হান্নান জামিন পেয়েছেন। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাবুত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। গত 17 ডিসেম্বর পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে আব্দুল হান্নান প্রকৃত মোটরসাইকেল মালিক নন, নম্বরের ভুলে তাকে আটক করা হয়েছিল। আদালত সূত্র জানায় হাদিকে গুলি করার পর গত 13 ডিসেম্বর সন্দেহভাজন হিসেবে আব্দুল হান্নানকে আটক করে র‍্যাব 2। পরবর্তীতে তাকে পল্টন মডেল থানায় সুপর্দ করা হয়। পরে 14 ডিসেম্বর তাকে ফৌজদারি কার্যবিধির 54 ধারায় আটক করে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড চলাকালে তাকে শোরুম মালিকের মুখোমুখি করা হয়। এছাড়া বিআরটিএতে তার নামে রেজিস্ট্রেশন করা 2টি মোটরসাইকেলের তথ্য পাওয়া যায়। এর মধ্যে একটি সুজুকি জিক্সার ও আরেকটি ইয়ামাহা মোটরসাইকেল রয়েছে। তবে হত্যায় ব্যবহার করা হয়েছে হোন্ডা ব্র্যান্ডের হর্নেট মডেলের মোটরসাইকেল। দেশের আপামর মানুষকে কাঁদিয়ে বিদায় নিলেন বিপ্লবী শরীফ ওসমান হাদি। হাদি চেয়েছিলেন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে দেশের আইন প্রণয়নের ভূমিকা রাখতে। ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে ন্যায় বিচার কায়েম করা ছিল তার আজীবন লালিত স্বপ্ন। বাংলাদেশের সকল আধিপত্যবাদের কবর রচনা ছিল হাদির চেতনা। সেই শহীদ হাদির চেতনা ছুঁয়ে গিয়েছে দেশের লাখো মানুষকে। তাই তো তার জানাজায় লাখ লাখ মানুষ হাজির হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। যে হাদি হাসি মুখে বলেছিলেন ঢাকা 8 আসন থেকে যদি 500 ভোট পান তবে তাতেই তিনি খুশি হবেন। যে এর নিচে যদি ভোট পায় তাহলে আমাদের মন খারাপ হবে, যেটা 500 কোটির নিচে শেষ অবস্থানটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এভাবে তথ্য নাই। আমরা নানাভাবে আমাদের তদন্তকারী অফিসাররা, আমাদের গোয়েন্দারা চেষ্টা করে যাচ্ছে। আর যেটা আপনি বলেছেন যে উনি সে আসামি বর্ডার পার হয়ে চলে গেছে কিনা, এই বিষয়টা আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে। এটা একটা হতে পারে, এটা একটা অনেক সময় অপরাধীরা নানা ধরনের তথ্য দিয়ে, বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিজেদের অবস্থানটা গোপন করারও প্রয়াস চালাতে পারে, সেরকম একটা প্রচেষ্টা হতে পারে। আমাদের দেশের মানুষকে বিভিন্নভাবে প্রভাবিত করা খুব সহজ। ধরেন হাদির মৃত্যুটাকে নরমালাইজ করার জন্য কতগুলো শুয়োরের বাচ্চা ফেসবুকে এসে বলতেছে, নাশকতা করতেছে, একজনের মৃত্যু হয়েছে, এটাকে পুঁজি করে এই করতেছে, বাল করতেছে, সাল করতেছে। শুয়োরের বাচ্চারা, বাংলাদেশে 54 বছর ধরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তোরা কি অবস্থান নিছ? বাংলাদেশে আমাদের ভাসানীর কালচারাল সেন্টার নাই কেন? শহীদ জিয়ার কালচারাল সেন্টার নাই কেন? খালেদা জিয়ার নাই কেন? বাংলাদেশে মুসলিম যে সমস্ত নেতারা ছিল তাদের এবং ভারতে পালিয়ে গেছে এই ন্যারেটিভ ওয়াকার বাহিনী ডিজিএফআই বাজারে প্রচার করেছে, জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে চেষ্টা করেছে এবং দ্যাট ওয়াজ অলসো পার্ট অফ মিটিং। এটা সামনে আসছে। দর্শক দেখেন, হিসাব মিলিয়ে দিই। এর মানে কি ওই পিনাকি যেটা বলেছে ওইটাই, এটা নিছক জাস্ট পুরোপুরি অ্যাবসলিউটলি আওয়ামী লীগের প্ল্যান ওসমান হাদিকে হত্যা করা, নট নেসেসারিলি দ্যাট। এটা ডিজিএফআই ওয়াকার বাহিনী করতে পারে। এবং ভিবিনুরের উপর হামলাটা দেখেন কি রহস্যজনক। ভিবিনুরের উপর ক্যামেরার সামনে হামলা হলো। তারা তো আর পালিয়ে যায়নি। কারা হামলা করেছে, কে কতটুকু আঘাত করেছে, কার আঘাতে কত % রক্ত ঝরেছে, এটা আইডেন্টিফাইড। কিন্তু কোনো বিচার নাই। বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে, কিন্তু কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই, কিচ্ছু নাই, সব একদম ধামাচাপা। মানে কি এটা সরাসরি ডিজিএফআই পরিকল্পিতভাবে করেছে এবং ভিবিনুরকে মেরে পার পেয়েছে বলেই ওসমান হাদিকে, অর্থাৎ আওয়ামী লীগকে এখানে ব্যবহার করেছে। আওয়ামী লীগ তো ব্যবহৃত রাজি হবেই, ভারত এখানে আছে, কিন্তু আসলে একদম বেসিক পরিকল্পনাকারী কুড বি ডিজিএফআই। ইউনূস সরকার হয়তো জানেন, যার ফলে শরীফ ওসমান হাদির জানা যায় যে ভাষণ দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি বিচার করবেনই, অ্যাটেনিকর সবাইকে ধরা হবে, এরকম কোনো দৃঢ় ঘোষণা দিতে পারেন নাই। তখনই সন্দেহ হয়েছে যে এমন কোন শক্তি ঘটনা ঘটিয়েছে যার কাছে হয়তোবা ইউনূস সরকার অসহায়।
এখন যে ঘটনা ঘটেছে, ইনকিলাব মঞ্চ তো আঙ্গুল বাঁকা করেছে, পুরো জাতি ইনকিলাব মঞ্চের সাথে আছে। তারা প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিল, তারপর আরেকটু বাড়িয়ে দিয়েছে যে জবাব দিতে হবে। সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা এই ঘটনা ঘটিয়েছে, তাদেরকে চিহ্নিত করতে হবে, খোদা বক্সকে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাব দিতে হবে। জবাব না দিতে পারলে তাদের পদত্যাগ করতে হবে। তো বাধ্য হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলন আয়োজন করেছিল, কিন্তু সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত ছিলেন না। এটা থেকে স্পষ্ট যে একটা প্রক্রিয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা হয়তো পদত্যাগ করতে পারেন, অথবা মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দিতে পারেন। হতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে একদম উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেওয়া, হতে পারে জাস্ট দপ্তর পাল্টানো, স্বরাষ্ট্র উপদেষ্টা পদটা অন্য কাউকে দেওয়া, এটাও হতে পারে। তবে নতুন কাউকে উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়ার সম্ভাবনা কম। যারা আছে তাদের মধ্যে দায়িত্ব বন্টন করে দেওয়া হতে পারে, যারা জাতীয় উপদেষ্টা, দ্যাট কুড বি। কারণ এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য বা স্বরাষ্ট্র উপদেষ্টা যে মুভমেন্ট, তাতে স্বরাষ্ট্র উপদেষ্টা এই পদে থাকতে পারবেন বলে মনে হচ্ছে না। এখন এই সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি একটা কথা বলেছে, খন্দকার রফিকুল ইসলাম, তার দাঁড়িয়ে আছে। অবশ্য বিএনপি বা ভারতের দালালেরা কারো দাঁড়িয়ে দেখলেই তাকে জামাত সন্দেহ করে। আরো বেশ কয়েকজন ডিএজি আমি চিনি ব্যক্তিগতভাবে, ভালো সম্পর্ক, অত্যন্ত পেশাদার লোক। একজন ডিএজির কথা আমি বলি, অত্যন্ত পেশাদার লোক, আমাকে পছন্দ করেন, আমি তাকে পছন্দ করি। আমি তাকে একটা কাজে ফোন দিয়েছি, তিনি বললেন যে কাজটা আমি করে দিতে পারি, কিন্তু আপনি আমার মহব্বতের লোক, এই কারণে আমি কাজটা করবো না। কেন করবো না? যে তাহলে আমার পেশাদারিত্বের সাথে এটা একটু কন্ট্রাডিক্টরি হয়, যে আমাকে তুমি বলে যে তুমি আমার কাছের লোক, এই কারণে মনে হয় আমি কাজটা করে দিয়েছি, অথচ কাজটা বৈধ, কারো রেকমেন্ডেশনে আমি কোনো কাজ করবো না, আমি সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে কাজ করবো। এবার এতটা সৎ, আমি স্যালুট জানিয়েছি যে ভাই আপনাকে স্যালুট, আমার কাজ দরকার নাই। এরকম নির্দলীয় নন পার্টিশন, হ্যাঁ, তার দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে, নামাজিদের প্রতি তার একটা ভালো লাগা আছে, কিন্তু পেশাদারিত্বের জায়গায় কোনো নামাজি বেনামাজি তিনি আলাদা ডিস্টিংগুইশ করেন এবং কারো কথা শুনবেন না, তিনি তার মতো করে কাজ করবেন সততার সাথে। এই লোকগুলোকে জামাত ত্যাগ দিয়ে সেখান থেকে সরিয়ে দিয়েছে। এখন এই যে খন্দকার রফিকুল ইসলাম, আমার তার সাথে কোনো পরিচয় নেই, তবে তার দাঁড়িয়ে আছে, ভালো লেগেছে। দাঁড়িয়ে থাকলে আপনি ধরে নেন বিএনপি মন্ত্রীরা তাকে জামাত ত্যাগ দেয়। তিনি বলছেন শরীফ ওসমান হাদির উপর গুলি চালানো ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার কৌশল হতে পারে, এখনো সবশেষ অবস্থা নিশ্চিত নয়, বিভিন্নভাবে গোয়েন্দারা কাজ করে যাচ্ছে। এর মানে ভারতে পালিয়ে যাওয়া এটা কারা করেছে, এটা স্পষ্ট হয়ে গেছে দিবালোকে নয়, এটা ডিজিএফআই প্রচার করেছে জুলকারনাইন সাহেরের মাধ্যমে, ডিজিএফআই এজেন্টের মাধ্যমে। জুলকারনাইন সাহের কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট না, তিনি ডিজিএফআই একজন এজেন্ট, ডিজিএফআই যা বলে ওইটা পাবলিশ করে দেন। তার প্রত্যেকটা কর্মকাণ্ডের মাধ্যমে এটা স্পষ্ট হয়েছে, ওটা কোনো সাংবাদিকতা, কোনো ইনভেস্টিগেশনের মধ্যে পড়ে না, একদম ডিজিএফআই যা বলে ওটা কপি করে দেন। ডিজিএফআই হাতে যে সব ভিডিও আছে ওইগুলো সব জুলকারনাইন সাহেরের কাছে আছে, এটা স্পষ্ট। ডিজিএফআই আটক করে যাদের ফোন থেকে জানিয়েছে সব সাহেরের কাছে আছে। এই সাহেরের মাধ্যমে ডিজিএফআই প্রচার করিয়েছে যে খুনি পালিয়ে গেছে, অথচ বাংলাদেশ সরকার বা সরকারের কোনো বাহিনী, কোন ইন্টেলিজেন্স কেউ নাকি জানে না, কিন্তু ও আকারে পদবালক জানে। এটার অর্থ কি, এটার মিনিং কি? এটা থেকে বোঝা যায় দর্শক যে ডিজিএফআই নাটক সাজিয়েছে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে। এর মানে এর সাথে ডিজিএফআই কোনোভাবে সম্পৃক্ত থেকে থাকতে পারে। সরকার এতদিন এটা বলেনি, এখন বলছে এটা নাটক হতে পারে। এখন এইটা আবার ডিজিএফআই টের পেয়েছে যে না, যদি আসলে ভারতে না যেয়ে থাকে। এবং আমি আরেকটা আলোচনা করেছি যে এটা একটা সুখবর যে ভারতে থাকলেও জাতিসংঘ বা সবাই যেরকম সোচ্চার হয়েছে, ওই শুটারকে ফেরত আনার একটা সম্ভাবনা আছে, অথবা শুটারকে যেভাবে দেশের মধ্যে থাকলেও গ্রেপ্তার করা হতে পারে। এবং মহারাষ্ট্রে অমুক্তম এইসব নাটকও তারা সাজিয়েছে। সেই জায়গায় দর্শক তারা এখন মানে বুঝতে পারছে যে ডিজিএফআই নাটক এইসব এগুলো সব সরকার টের পেয়েছে, এইসব নাটকে সরকার কনভিন্স না, সরকার এটা বিচার করবেই, হয়তো বাধ্য হবে যেন সরকার বিচার করতে। এই কারণে তারা বলছে যে অপরাধী ভারতে গেছে, কিন্তু তাকে ভারত পুশব্যাক করতে পারে, এর মানে বাংলাদেশের হাতে ছেড়ে দিতে পারে, তারপর গ্রেপ্তার করে সরকার বলবে যে অমুক জায়গা থেকে গ্রেপ্তার করেছে। এই কথাগুলো বলছে। এর মানে পুরো নাটকীয় বর আপনারা হয়তো শীঘ্রই দেখবেন যে বাংলাদেশের কোনো জায়গা থেকে সেই শুটার গ্রেপ্তার, এবং ভারত থাকলেও সেখান থেকে ভারত ধরে আনুষ্ঠানিকভাবে হোক অথবা অনানুষ্ঠানিকভাবে হোক পুশব্যাক করে, আনুষ্ঠানিকভাবে মানে তারা গ্রেপ্তার করে এক্সট্রাডিশন ট্রিটি আন্ডারে ফেরত দেওয়া। এটা একটা প্রসিডিউর আছে, টাইম লাইন। আর দ্রুত রাতে রাতে যেরকম শেখ মুজিবের এক হত্যাকারীকে ফেরত দিয়েছিল, ভারত ফেরত দিয়েছে গোপনে, প্রসিডিউরাল কোনো ছাড়া। আর তারা বলছে যে অমুক গাবতলী এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, আসলে কিছু না, গাবতলী এলাকায় সে জীবনও আসেনি, ওটা ভারত তাকে পাঠিয়েছে, নাটক সাজিয়েছে। তো যেভাবে হোক না কেন এটা আপনারা দেখতে পারেন। এর মানে তাহলে কেন সরকার ভিতরে ভিতরে টের পেয়েছে বা বিশ্বাস করতে শুরু করেছে, যেহেতু বলেছে যে ভারত জবাবে এগুলো নাটক হতে পারে, ডিজিএফআই বা ওয়াকারকে সন্দেহ করে থাকতে পারে। এর আগের একটি ভিডিওতে আমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, ভুলে আমাকে ক্ষমা করবেন, দোয়া করবেন আল্লাহ যেন ক্ষমা করে দেন। তো শরীফ ওসমান হাদির গুলি খাওয়ার পর সারা পৃথিবী স্তম্ভিত হয়ে গিয়েছে, আমরা স্তম্ভিত হয়েছি,
সেদিনই তারেক রহমান দেশে আসার ঘোষণা দিয়েছিলেন। তিনি এটা পরের দিনও দিতে পারতেন, যাই হোক দিয়ে ফেলেছেন, এখন তিনি আসবেন, তার আশাটা সত্যি হোক। এখানে শরীফ ওসমান হাদির কে গুলি খাওয়াকে কেন্দ্র করে এবং শহীদ হওয়াকে কেন্দ্র করে অনেকের মুখোশ খুলে গিয়েছে, অনেকের রাজনৈতিক আবরণ খসে পড়েছে, ভিতরের কঙ্কাল বেরিয়ে এসেছে। ইলেকশনের সামনে আর 50 দিন, এই 50 দিনের মধ্যে অনেকের চরিত্র উন্মোচিত হবে। 49 দিনের 49 বছরের পরিবর্তন আমরা দেখতে পাবো, অনেক কিছু ঘটে যাবে, অনেকের মুখোশ ঝরে পড়বে, বিশ্রী কঙ্কাল বেরিয়ে আসবে। যাই হোক, শরীফ ওসমান হাদিকে গুলি করে আওয়ামী লীগ, ভারত, ওয়াকারারা ভেবেছিল স্তব্ধ করে দিবে সবকিছু এবং জুলাইয়ের যোদ্ধাদেরকে ভয় পাইয়ে দিবে। উপরন্তু আরো উল্টা তাদের ধারণাকে ভুল প্রমাণিত করে সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর নজর চলে এসেছে শরীফ ওসমান হাদির দিকে। আপনি বুঝতে পারেন, সারা বাংলাদেশ থেকে মানুষ এসেছে, ফেসবুকে আবার দিছে, সেই লক্ষ্মীপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, এর মধ্যে তার দ্বিগুণ মানুষ আসতে পারে নাই। দ্বিগুণ মানুষ সামর্থ্য থাকার পরেও রওনা দিয়েও আসতে পারে নাই। তারও দ্বিগুণ মানুষ অর্থ সংকটের কারণে আসতে পারে নাই। তাহলে আপনি বুঝতে পারেন, অল আইজ অন শরীফ ওসমান হাদি। আমি কি ভুল বলেছি? ভুল বলে থাকলে লিখবেন, কারণ মানুষ কান্নাকাটি করেছে। জানাজাতে এসেছে, আপনার আমেরিকার একটি পত্রিকা ধারণা করেছে প্রায় 14 থেকে 18 লক্ষ মানুষ হয়েছে জানাজায়। হ্যাঁ, তার মধ্যে আরো দ্বিগুণ মানুষ, বিশ্বাস করেন, আরো 36 লক্ষ মানুষ অ্যাটেম্পট নিয়েও আসতে পারে নাই। হ্যাঁ, আরো অসংখ্য মানুষের সামর্থ্য ছিল না, এই কারণে আসতে পারেনি। অর্থ সংকট আছে, আত্মীয় স্বজন অসুস্থ আছে, হইতে পারে না পারে। মানে প্রায় 14 থেকে 18 লক্ষ মানুষ জানাজাতে অংশগ্রহণ করেছে এবং প্রায় 36 লক্ষ মানুষ প্রস্তুতি নিয়েছে কিন্তু আসতে পারে নাই। প্রায় 70 লক্ষ মানুষ সামর্থ্য ছিল না। তার মানে সারা বাংলাদেশের নজর ছিল শরীফ ওসমান হাদির দিকে। এটা তো শুধু গেল মানে আপনার তাত্ত্বিক কথা। এরপরে আপনি দেখেন না, বাংলাদেশের আমেরিকান রাষ্ট্রদূত শোক জানিয়েছে, সঠিক বিচারের দাবি জানিয়েছে। এটাই আমেরিকার পক্ষ থেকে বার্তা। না শুধু ডোনাল্ড ট্রাম্পও শরীফ ওসমান হাদির জন্য শোক বার্তা পাঠিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প, আমেরিকান প্রেসিডেন্ট, শেখ মুজিবের মৃত্যুর সময় শোক বার্তা জানিয়েছে। শেখ মুজিবের মৃত্যুর আগে আমেরিকা বাংলাদেশকে স্বীকৃতিই দেয় নাই। আমেরিকা আমাদের চাইতে অনেক বেশি জ্ঞানী। সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত কেউ স্বীকৃতি দেয় নাই। শেখ মুজিব 15 তারিখ মারা গেছে না 1975 সালে, দেখবেন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে আমেরিকা, আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার। কবে? 75 সালের 16ই আগস্ট, পরের দিনই স্বীকৃতি দিয়ে দিয়েছে। তো যাই হোক, এই যে আমেরিকান রাষ্ট্রদূতের শোক বার্তা জানানো, সেটার পরে আবার আমেরিকান প্রেসিডেন্টের শোক বার্তা জানানো, এরপরে মানবাধিকার কমিশনের প্রধান, জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক শুধু শোক বার্তা জানিয়েছেন না, শোক বার্তা জানানোর আগে তিনি বলেছেন এটা নিরপেক্ষ, সূক্ষ্ম তদন্ত হওয়া দরকার, এই তদন্তের প্রয়োজনে জাতিসংঘ সহযোগিতা করবে। শহীদ হওয়ার পর, মৃত্যুর পর, ইন্তেকালের পর আবার শোক বার্তা দিয়েছেন। আবার জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসও শোক বার্তা দিয়েছেন। বুঝলেন? কিন্তু পৃথিবীর সকল মুসলিম দেশের রাষ্ট্রদূতরা শরীফ ওসমান হাদির জানাজায় গিয়েছেন। অমুসলিম রাষ্ট্রদূতরা আপনার হাসপাতালে দেখতে গিয়েছে, মর্গে লাশ দেখতে গিয়েছেন। আপনি বুঝতে পারছেন? সকল মুসলিম দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীরা শোক বার্তা পাঠিয়েছেন শরীফ ওসমান হাদির জন্য। অল আইজ অন ওসমান হাদি। হাদির উপরে নজর পড়েছে সারা পৃথিবীর। আরো মজার একটি ঘটনা, চীনের যতগুলো আপনার পত্রিকায় শরীফ ওসমান হাদির কথা লেখা হয়েছে, সেখানে মারাত্মকভাবে সবখানে উল্লেখ করা হয়েছে প্যাট্রিয়ট রাইজিং লিডার, প্যাট্রিয়ট রাইজিং লিডার, অ্যান্টি ইন্ডিয়ান, প্যাট্রিয়ট অ্যান্টি ইন্ডিয়ান রাইজিং লিডার। চীনের সবথেকে বড় সংবাদপত্র কোনটা জানেন? জিয়াং হুজা। হ্যাঁ, দৈনিক সংবাদ। জিয়াং মানে সম্ভবত দৈনিক, আমি যতটুকু বের করতে পারছি, যেটা 1 কোটি কপি চলে। চীনের মানুষ তো 140 কোটি, তাই না? তাইলে এই পত্রিকা, চীনের পত্রিকার সংখ্যা কত জানেন? 2100 পত্রিকা আছে চীনে। 2100। এর মধ্যে আমাদের মতো হাবিজাবি কিছু আছে না, এরকম কোনো পত্রিকা নাই চীনে। সব কিন্তু এস্টাবলিশড পত্রিকা চীনে। রেডিও হলো 4600 রেডিও স্টেশন আছে, 4600। ইন্ডিয়াতে কত আছে? 400। চীনে আপনার 2400 টেলিভিশন স্টেশন আছে, 2400 টেলিভিশন আছে। আর ভারতে আছে 421টি, আর চীনে হলো 2400। বুঝতে পারছেন ব্যবধান কোথায়? ব্যবধান কেন বলছি এত? আরেকটি ব্যবধান শুনে আপনাদেরকে।
2024 সালে গত বছর চিরে অটোমোবাইল অর্থাৎ গাড়ি মোটরসাইকেল গাড়ি উৎপাদন করা হয়েছে 23 কোটি পিস গাড়ি উৎপাদন করা হয়েছে। আর ইন্ডিয়াতে 58 লাখ, 1 কোটিও না, খেয়াল করেন। আর চীনে 23 কোটি, ইন্ডিয়াতে 58 লাখ। তাইলে বুঝেন এই দুটা দেশের পার্থক্য কোথায়। আচ্ছা, তারপরেও আমাদের দেশের মিডিয়া কেন ভারত করে? এটা রহস্যটা কি? এটা বের করবেন আপনারা। তো সারা পৃথিবী শরীফ ওসমান হাদির জন্য কঠিন অবস্থা নিয়েছে। সবার চোখ শরীফ ওসমান হাদির দিকে একীভূত হয়েছে, এক জায়গায় এসে জড়ো হয়েছে। খুনিরা পালিয়ে থাকতে পারবে, মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আপনারা হয়তো উদাহরণ টেনে বলবেন, ওই যে ধর্ষক গাজীপুরের মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিল না মোজাম্মেল, সে তো ধর্ষণকারী, সে এক পর্যায়ে এসে মন্ত্রী হয়েছে। 70 সালে ধর্ষণ করছে আর 18 সালে এসে মন্ত্রী হয়েছে সে, 48 বছর পরে। এখন 48 বছর পরে আওয়ামী লীগ যদি কখনো ফিরে, তাহলে এই খুনি কি আবার মন্ত্রী হবে? ভাববেন তো আপনারা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সারা পৃথিবী থেকেই এটা একটা নাড়াচাড়া পড়ছে। কেন নাড়াচাড়াটা পড়লো? এর মধ্যে জাতিসংঘ কেন আবার জড়ায় গেল? জাতিসংঘ কিন্তু স্পষ্ট ভাষায় বলতে চাইছে, একদম স্বচ্ছ তদন্ত চাই, প্রয়োজনে তারা সাথে থাকবে। জাতিসংঘের যে সচিব উনি বলছে, ওনার নাম আমার মুখস্থ হয় নাই, অনেক কঠিন নাম, এটা আপনারা বুঝে নিয়েন, আপনারা সব খবর রাখেন। জাতিসংঘ কেন এটা তদন্ত কইরা অরিজিনাল রিপোর্ট চায়? তার মানে কি জানেন, এই যে বলা বলি হচ্ছে না, ওইখান থেকে এটা কিল করানো হয়েছে, এটা আসলে সত্য কিনা ওইটা বাইর করতে চায়, আর ওইটা খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে ভাই। ডক্টর ইউনূস স্যার তো বলছে যে আমি 2 মাস 3 মাস যেইটুক টাইমে আসি, আমার উচ্চ লেভেলে যতখানি আমার ক্ষমতা আমি ততখানি চেষ্টা করব। হ্যাঁ ভাই, আপনারা কনফার্ম থাকেন, ওনার চেষ্টা অব্যাহত আছে। এর মধ্যে শোনা যাচ্ছে, দেখেন ভারত থেকে ওই কসাই কামাল সহকারে, ওই কাউয়া কাদের সহকারে নানক টানক যারা আছে, এরকম 10-12 জনকে দিয়ে দিতে পারে। গুজবও হইতে পারে এ কথা, কিন্তু এই কথাটা মার্কেটে কিভাবে ছড়াইলো? প্রথম আমি দেখছি বনি আমিন এই কথাটা বলছে, বনি আমিনের কথা থেকে এই কথাটা ছড়াইতে পারে, এবং আরো অনেকেই আলাপ করতেছে। এবং ডক্টর ইউনূস স্যার যেভাবে বলছে যে আমার যতটুকু চেষ্টা করার আমি ততটুকুই করব এই 2 মাসের মধ্যে, সব মিলাইয়া মনে হয় ভাই এরকম ঘটনা ঘটতে যাচ্ছে। যাই হোক, এগুলো হলো ভবিষ্যৎবাণীর কথা। ভবিষ্যৎবাণী করা নাকি হারাম, আমাদের হাদিসে আছে, কিন্তু ভবিষ্যৎবাণী তাও করতে হয়। যেমন আমি কিন্তু ভবিষ্যৎবাণীর মতেই একটা ইঙ্গিত দিয়ে যাচ্ছিলাম প্রথম থেকে, গত 1.5 বছর যাবৎ একটা ইঙ্গিত দিচ্ছিলাম। সেই ইঙ্গিতটা কি? পরিবর্তন আসতে পারে, একটা পরিবর্তন আসতে যাচ্ছে। আর এই পরিবর্তনটাকে গজাল দিয়া, একেবারে গজাল মাইরা কনফার্ম করে দিল। এই যে পাহাড় দেখেন না, পাহাড় পর্বত এই পৃথিবীটাকে টিকায় রাখছে। এই পাহাড় পর্বত ওই গজালের মতো একেবারে গাইথা রয়েছে। এই পাহাড় পর্বত না থাকলে ভাই এই পৃথিবী থাকতো না। ঠিক তেমনি এই হাদির যে আদর্শ, হাদির যে আদর্শের মানুষ ছিল, সে যে আদর্শটা রাইখা গেল, ওই আদর্শের দিকেই কিন্তু এখন দেশ যাচ্ছে। হ্যাঁ ভাই, একটা চলতি ভাষায় কথা বলি, হাদিকে ক্যাশ করতে পারে নাই অনেকে, কিন্তু ক্যাশ করছে অন্য একজন। কেমন সেই কথাটা? ক্যাশ কথাটা খারাপ অর্থে নিয়েন না, এগুলো চলতি ভাষায়। হ্যাঁ ভাই, হাদিকে ক্যাশ করতে পারতো বিএনপি, পারতো না? বিএনপি যদি বুকে নিয়ে নিত, গুলি খাওয়ার সঙ্গে সঙ্গে হাদির জন্য দাঁড়ায় যেত, হাদির জন্য চিৎকার করতো, হাদির চিকিৎসার ব্যাপারে দৌড়াদৌড়ি করতো, হাদির সাথে যদি জড়ায় যাইতো, আজকে কিন্তু এই জয়টা বিএনপির থাকতো। কিন্তু হবে না কেন? বিএনপি ওইভাবে আগে আসে নাই কেন? আগে আসতে পারে নাই। এখানে একটা সংঘর্ষ আছে, আদর্শের সংঘর্ষ। কারণ হাদি তো বারবার ওই ভারতের দিকেই হাত তোলে, ভারত মুক্ত একটা বাংলাদেশ চায়, তাই না? কিন্তু ওনাদের আদর্শ কি এমন? এমন আদর্শ হইলে নিশ্চয়ই ওনারা আসতো, আসে নাই। কিন্তু হাদির আদর্শের সাথে মিলে গেল কাদের? জামাতে ইসলামের আদর্শ মিলে গেল। জামাতে ইসলাম কিন্তু একটা ভারত মুক্ত বাংলাদেশ চায়, তার মানে ভারতের সাথে শত্রুতা আমি না। ডক্টর শফিকুর রহমান স্যার খুব বুদ্ধি খরচ কইরা কথা বলে, উলট পালট কথা বলে না। কিন্তু উনি বলছে ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে না কেন? কিন্তু সেটা থাকতে হবে একেবারে সমান সমান, হ্যাঁ, ইজ্জতের, সম্মানের, গোলামির না। এই কথাটাই তো বলছে। হাদি কিন্তু এই একই কথা বলতো। হাদির আদর্শটা কিন্তু একটু অন্যরকম ছিল। দেখেন, এই যে প্রথম আলো এবং ডেইলি স্টার যে পোড়ানো হইলো, আগুন দেওয়া হইলো, এইটার ব্যাপারে হাদির কি আদর্শ ছিল? হাদি কি বলতো? হাদি বলতো আপনারা প্রথম আলোর এখানে যায় কেন ভিড় জমান, প্রয়োজনে ওই প্রথম আলোর এগেনস্টে 10টা প্রথম আলো তৈরি করেন, তাকে ওইভাবে কাউন্টার দেন, মানে আরো 10টা পত্রিকা বাইর করে কাউন্টার দেন।
তার ওইখানে যায় কেন আপনারা ভিড় করেন? কি কারণ আপনাদের? দেখছেন তার আদর্শটা একটু অন্যরকম না? এই জন্যই সে কিন্তু এত পপুলার। মানুষ তো আর ভাই সবাই পাগল না। আয় হায়, দেখছেন আপনারা এই যে জানাজার মধ্যে, জানাজা তো ভাই অনেকেরই হয়, অনেক মানুষ হয়, কিন্তু এভাবে কাঁদতে দেখছেন কাউকে? হাদির ভাই যখন বক্তব্য রাখতেছিল সবাই কাঁদতেছিল। ছাত্র শিবিরে সাদিক কায়েম কাঁদতেছিল, হাসরাত আব্দুল্লাহ কাঁদতেছিল, এনসিবির অনেকেই কাঁদতেছিল। ওইখানে উপস্থিত যারা ছিল সবাই ভাই বুক ফাইটা কান্না আসতেছিল। আর আমরা যারা দেখছি, দেখেন সবাই বলো ওইখানে উপস্থিত কত লক্ষ লোক ছিল। আর ভাই ওখানে যদি 20 লক্ষ লোক হয়, ধরে নেন 10 লক্ষ, অনেকে 10 লক্ষ বলতে চাচ্ছে, 10 লক্ষ যদি ধরে নেই, তার মানে আরো 10 কোটি মানুষ অনলাইনে তো দেখতেছিল। সেগুলা কাউন্ট করবেন না? যার জন্য সারা বিশ্বে ভাই এটা আলোচনার সাবজেক্ট। এবং পৃথিবীর সবাই এখন একটা জিনিস বুঝতে পারতেছে, পৃথিবীর সবাইকে টানা উচিত না, আমি পশ্চিমাদের দিকে আঙুল তুলতে চাই। ওনারা বুঝতে পারতেছে যে বাংলাদেশে নতুন রাজনীতিক উত্থান হয়ে গেছে। কিছুদিন আগে বলছিল না আমেরিকা যে জামাতে ইসলামের মধ্যে শিক্ষিত লোক বেশি, তাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে, তারা মার্জিত, ভদ্র, এবং তাদের মধ্যে সবাই ব্যবসায়িক মাইন্ডের, মানে টাকাওয়ালা, ধনী। হ্যাঁ ভাই, ধন লাগে, হারামের ধন না, একেবারে নেক পথের ধন। ওনারা অনেক আগে থেকে এই প্রিপারেশনটা নিছে। ওনারা তো জানে মানি ইজ বিগ পাওয়ার, যার জন্য ভাই আরো 20-25 বছর আগে থেকেই ওই রাস্তায় নামছে। নিজেরা ব্যাংক করছে, বিভিন্ন প্রতিষ্ঠান করছে, ওইখানে নিজেদের লোকদের জব দিছে, এবং এই ঢাকা ইউনিভার্সিটি থেকে ভাই অনেককে বিদেশে পাঠাইছে, লেখাপড়া করার জন্য সুযোগ সুবিধা কইরা দিছে, বড় কোথাও চাকরির সুবিধা কইরা দিছে, আবার তার বেতনের কিছুটা অংশ ওই যে তারা নিছে। ওইভাবেই তারা কিন্তু এই দলটা চলে। এই দলের কিন্তু নিজেরাই পয়সা তুইলা নিজেরা চলে, বাইরে থেকে পয়সা নেয় না। ওই যে কোনো একটা বিজনেসম্যান আইসা বলবে হঠাৎ কইরা ভাই আমার একটা টিকিট দেন, আমি আপনার 500 কোটি টাকা দিতেছি, না, কোনো সুযোগ নাই এই দলে। এটা একটা ভাই মিলিটারি, যেমন এই যে আমাদের আর্মি মিলিটারি যেমন, তারা কেমন ভাবে চলে, সব নিয়ম শৃঙ্খলা মাইনা চলে। আর্মির মধ্যে যদি একটুখানি ভুল করেন ভাই সঙ্গে সঙ্গে সাজা দেয়। কিন্তু আর্মির মধ্যে ইমান ঠিক রাখতে হবে, নিয়ম শৃঙ্খলা ঠিক রাখতে হবে। ঠিক তেমনি ভাই একটা ক্যাডার ভিত্তিক দল এই জামাতে ইসলাম এবং এই ছাত্র শিবির, তারা কিন্তু ওইভাবেই তৈরি, জাস্ট লাইক মিলিটারি। হ্যাঁ, মিলিটারির মধ্যে, আর্মির মধ্যে যেমন প্রশিক্ষণ নিতে হয়, ওনাদের মধ্যেও প্রশিক্ষণ নিতে হয়। আর্মিতে প্রশিক্ষণ নয় আর্মসের, ওনাদের মধ্যে প্রশিক্ষণ নয় ইমানের পরীক্ষা দিতে হয়। এখানে ইমানের পরীক্ষা টিকলেই কিন্তু জামাতে ইসলামে আপনি আসতে পারবেন, যোগ দিতে পারবেন। জামাত টোটালটা ভাই ওই মিলিটারির মতো, আর্মির মতো। যাই হোক, জামাতে এত প্রশংসা কেন করতেছি? এই জন্যই করতেছি, জামাত কিন্তু দেখেন ঠিকই এটাকে ক্যাশ কইরা ফেলাইলো। আবার সে একই শব্দ আনতাছি, ক্যাশ। শুনতে ভালো লাগবে না, কিন্তু এটা আমরা বইলা থাকি, যার জন্য আমি বলবই। এই যে ক্যাশ করলো কেমনে, দেখেন জামাত যেভাবে হাদির পাশে দাঁড়াইলো, মৃত হাদির পাশে, জীবিত হাদি না। মৃত হাদি কেন এত শক্তিশালী? এর পিছনের ভাই সমস্ত অবদান আমাদের বর্তমান সরকার ডক্টর ইউনূস স্যারের এবং জামাত ইসলামের ছাত্র শিবিরের। এটা আপনারা অঙ্ক মিলায় নিয়েন। ডক্টর ইউনূস স্যার যেভাবে এসব বক্তব্য দিছে, যে ইজ্জতটা দিছে, ওইখান থেকেই কিন্তু শুরু হয়েছে, যেটা আমরা এই যে সংসদ ভবনের সামনে দেখতে পাইলাম এবং সারা বিশ্ব দেখলো। ওই পর্যায়ে নিয়ে ছাইরা দিছে। তো একটা কথা মনে রাখবেন, এই যে চিল আছে না, চিল, এই চিলের সাথে কিন্তু কোনো পাখি টক্কর দিতে আসে না, কিন্তু কাক টক্কর দিতে আসে। কাক করে কি জানেন? উড়ন্ত চিলের ঠিক উপরে যায় বৈশা যায়। চিল কিচ্ছু বলে না, ঠোকরায় না, ডানা ঝাপটায় না, চুপ থাকে, শুধু স্লোলি উপরে উঠতে থাকে। এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে কাক আর অক্সিজেন পায় না, তখন নিজেই লাফ দিয়ে নাইমা যায়। ঠিক ওই কাজটাই করছে কিন্তু ওনাদেরকে, মানে আমি যাদেরকে আঙুল তুলতেছি, ওই যে আমার পিছনে যে ভারতবাসী, ওনাদেরকে বুঝাই দিছে যে তোরা আমার কাছে কাকের মতো, এমন জায়গায় নিয়ে ছাইরা দুমু, ওইখানে অক্সিজেন খুঁজা পাবি না। ওই কাজটাই করছে। হাদিকে মাইরা যে বার্তাটা তারা দিতে চাইছিল, যে ভয়টা তারা ঢুকাই দিতে চাইছিল বাংলাদেশে, এবং এই যে নির্বাচনটাকে বানচাল করার জন্য, হ্যাঁ, নির্বাচনটাকে বানচাল করার জন্য এই ঘটনাটা করছে। কিন্তু নির্বাচন কি বানচাল হবে? না, কেউ রুখতে পারবেন না। ফেব্রুয়ারির 12 তারিখেই নির্বাচন হবে, কেউ রুখতে পারবেন না। হায় হায়, এই মুহূর্তে মনে পড়তেছে হাদি কিভাবে ভোট চাইতো, দুয়ারে ভোট চাইতো। একবার জানেন তার গায়ের মধ্যে ময়লা পানি ফেলে দিছে, হাসি মুখে বলতেছে যে ভাই ময়লা পানি ফেলেন, আবর্জনা ফেলেন, যাই ফেলেন, একটা ভোট দিয়েন। আর ওর সাথে কয়জন থাকতো? 10 জন 12 জন। কিন্তু ও কেন ছন্ন ছাড়ার মতো একা থাকতো? ওর পাশে কেন আমরা এনসিপি কে পাইলাম না? এনসিপির রাজনীতি নিয়ে একটু কথা বলি, তারপর ভিডিওটা শেষ করে দেবো। এনসিপি কে কেন পাইলাম না? এমন কাউকে কেন দেখলাম না এনসিপির যে হাদির নির্বাচনে যায় 2 দিন খাইতে আইছে গতরে, যে ভাই তোর সাথে আমি আজকে ভোট চাইতে যাবো তোর এলাকায়? কেউ কেন আসলো না? এবং ওরা তো একই সাথে জুলাইয়ের গণ অভ্যুত্থানে, জুলাইয়ের বিপ্লবে বুলেটের সামনে দাঁড়াইছিল। তারপরে কেন এনসিপির সঙ্গে হাদি থাকলো না? এর পিছনে কারণ কি জানেন? হাদি অন্যরকম মানুষ। হাদি অনেক কিছু মাইনা নিতে পারে না এনসিপি। নিশ্চয়ই দেখেন, এনসিপির মধ্যে থেকে 2 জন না 3 জন ক্ষমতায় ছিল, এর মধ্যে নাহিদ ইসলাম কিন্তু ক্লিন বাইর হয়ে আসলো।
কিন্তু আসিফ মাহমুদের ব্যাপারে অনেক রকম প্রশ্ন মানুষের মধ্যে প্রথম থেকেই ছিল। ওনার বাবা একটা কি জানি টেন্ডার না কি করতে চাইছিল, লাইসেন্স করতে চাইছিল, ওইটা নিয়ে ওনার পিএস আবার ঘুষ খাইছে, এরকম কথা। এগুলা মানুষের ভিতরে না নেগেটিভ একটা প্রভাব ফেলছে। হ্যাঁ ভাই, নেগেটিভ প্রভাব ফেলছে। দেখেন এই যে এনসিপির যে মহানায়ক যে নাহিদ ইসলাম, তাকে যখন পরিচয় করায় দেয়, কোথায় পরিচয় করায় দেয়? ওই জায়গায় যেখানে আমরা হাদিকে বিদায় দিলাম, ওই একই জায়গায় মঞ্চ বানায়া কিভাবে নাহিদ ইসলামকে পরিচয় করায় দিছিল। ইমাম, আমাদের ইমাম আসিতেছে, ইমাম হিসাবে পরিচয় করায় দিছে। কিন্তু সে ইমামের রাজনীতিটা কি এখন আমরা কি সেটা পাই খুঁজা? না, পাই না। একবার ডাইনে যায়, একবার বামে যায়। 5-6 দিন বিএনপিরে গালাগালি করে, বিএনপি সমালোচনা করে, তুমুল ধুনা করে। আবার 5-6 দিন আইসা জামাতে ইসলামকে তুলাধুনা করে, এমনকি ওনারা জামাতের বিচারও চায়, এরকম কথাও বলে। আবার কিছুদিন দেখি সরকারের পিছনে লেগে গেছে, সরকারের সমালোচনা করে। মানে চারিদিকেই ঢোল বাজায়। কিন্তু আসল রাজনীতিটা কি? আপনাদের মধ্যে কেউ কি হাদি আছে? আছে একজন হাদি? হ্যাঁ আছে, হাসনাত আব্দুল্লাহ। এই ছাড়া তো আমি আর কাউকে দেখি না এই মুহূর্তে। আর আপনাদের নিয়ে কত কথা বলতাম, কত প্রশংসা করতাম, কত স্বপ্ন দেখছিলাম। আপনারাও এই স্বপ্ন দেখছিলেন, জনগণও আপনাদের নিয়ে অনেক স্বপ্ন দেখছে। কিন্তু আপনারা গত 15 মাসে ঠিক করতে পারেন নাই, বামে যাবেন না ডাইনে যাবেন, কোন ধরনের রাজনীতি করবেন। আপনারা কি সুশীল হইতে চান, নাকি পশ্চিমাদের মতো একটা দেশ বানাইতে চান, নাকি 92% যেখানে মুসলমান তাদের হয়ে কাজ করতে চান? কাদের হয়ে কাজ করতে চান আপনারা আজ পর্যন্ত জানাইতে পারেন নাই। একবার শুনি বিএনপির কাছে 20টা আসন চান, একবার শুনি জামাত ইসলামের কাছে আসন চান। জামাত ইসলাম একবার আপনাদেরকে দাওয়াত করছিল, ওইখানে যাওয়া উচিত ছিল। 8টা দল গেছে, আপনারা যদি যাইতেন সেটা 9টা দল হইতো। আপনারা যান নাই, কারণ আপনারা সুশীল সমাজের ভোট চান, সুশীলদের দৃষ্টি আকর্ষণ করতে চান, পশ্চিমাদের দৃষ্টি আকর্ষণ করতে চান। কিন্তু পশ্চিমারা তো আর সুশীল দেখতে চায় না এই দেশে। পশ্চিমারাও বুঝা ফেলাইছে এই সুশীলদের দ্বারাই এই দেশটার এত বড় ক্ষতি হয়ে গেছে। ওরা এখন যাই না গেছে, ওরা এখন হিসাব মিলায় ফেলাইছে। লোহা দিয়া লোহা কাটতে হবে, লোহা ছাড়া লোহা কাটা যায় না। দেখেন একটু আগে বলতেছিলাম না, ভারতের আশেপাশে সব আপন দেশগুলা, ছোট ছোট দেশগুলা আজকে তার পর। এরপরে দেখেন চায়না রয়ে গেছে, চীনও কিন্তু তারপর। আর আমেরিকা চুপচাপ খেলা দেখবে, কারণ আমেরিকা ভাই সেটাই ফলো করে। তারা একটা জিনিসই ফলো করে, দেখতে চায় ওই দেশের মানুষ কি চায়। ওরা যখন এখন বুঝতে পারতেছে, বিশেষ করে এই হাদির জানা যায়, শহীদ হাদির জানা যায়, যেটা বুঝতে পারছে, এই থেকে ওরা হিসাব মিলায় ফেলাইবো যে এই দেশ কোন দিকে যাইতেছে। হ্যাঁ ভাই, এই দেশ কোন দিকে যাইতেছে ওরা অলরেডি হিসাব মিলায় ফেলাইছে। দেখেন না, হুট করে লন্ডনে চলে গেল ডাক্তার শফিকুর রহমান স্যার, আবার হুট করে চলে এলো। এর মধ্যে যে কত দেশের রাষ্ট্রদূতের সাথে বসছে, এর তো কোনো হিসাবই নাই। হিসাব আপনারা মিলাইতে পারবেন, খুব অল্প দিনের মতো মিলাইতে পারবেন। এর মানে কি এরকম কিছু এই দেশে আর কোনো দল নাই? আছে ভাই, এ দেশে বৃহৎ একটা দল রয়ে গেছে। যে দলটা কেমন জানেন? এই কথাটা বইলা ভিডিওটা শেষ করে দেই। ধরেন আপনি বাগানে ফুল কুড়াইতে গেলেন, বহু রকম ফুল কুড়াইলেন, তারপর আপনি একটা জায়গায় বসলেন, কারণ আপনি এখন মালা গাঁথবেন। কিন্তু দেখলেন আপনার কাছে সুইও নাই, সুতাও নাই। আপনি মালা গাঁথতে পারবেন? পারবেন না। ওনাদের হাতে সুইও নাই, সুতাও নাই। সুই সুতা কোথায়? লন্ডনে। 25 তারিখে আসতেছে। 25 তারিখে তারেক রহমান সাহেব নিজের হাতে এই যে ছড়ানো ছিটানো যে ফুলগুলা সব একসাথ কইরা সত্যি সত্যি যদি একটা মালা গাঁথতে পারে, তাইলে তো ভাই আবার দাঁড়ায় গেল না। এবং দাঁড়ানো উচিত, মুখামুখি হওয়া উচিত, কেউ কাউকে ছাড় দেওয়া উচিত না। দেখেন ভাই, সংসদে যেই যাক না কেন, এইবার কিন্তু খেলা হবে। কেমন খেলা? ধরেন বিএনপি ক্ষমতায় গেছে, কিন্তু বিরোধী দল কারা? বিশাল বড় বিরোধী দল, 8 দল সহকারে জামাতে ইসলাম। এদিক সেদিক যাইতে পারবে? যাইতে পারবে না। ধরেন জামাতে ইসলাম ক্ষমতায় গেছে, বিএনপি বিশাল দল, বিরাট বড় একটা বিরোধী দল। জামাতে ইসলাম এদিক সেদিক করতে পারবে? পারবে না। দেশের যে প্রচলন আইন আছে, যে আইন দ্বারা আমাদের দেশ এখন চলতেছে, এই আইনের বাইরে যাইতে পারবে জামাতে ইসলাম? নিশ্চয়ই পারবে না। ওনারা যদি এই আইনের বাইরে যাইতে চায়, ওই সংসদের ভিতরে ভাই আইন পাশ করাইতে হবে। যেটার কথা বুঝাইতে যাচ্ছি, এই যে বলে না অনেকে জামাতে ইসলাম আসলে শরীয়ত আইন জারি করবে, জামাতে ইসলাম আসলে মেয়েদেরকে কাজ করতে দিবে না, জামাতে ইসলাম আসলে ভাই এই যে যত মাজার আছে এই মাজার ভাঙা ফেলাইবে না। জামাতে ইসলাম এগুলোর সাথে জড়িত না। জামাতে ইসলাম ওই রাজনীতি করবে না। জামাতে ইসলাম যদি আসে, বাংলাদেশের আইনের বাইরে যাওয়ার কারো ক্ষমতা নাই তো ভাই, কারোই ক্ষমতা নাই। ওনাদের কাছে আমরা কি আশা করি? ওনাদের কাছে কেন বলবো, আমি বিএনপির কাছেও আশা করি আপনারা দুইটা জিনিস কথা দেন, দুইটা ব্যাপারে আপনারা একমত হয়ে যান, তাহলে দেখবেন এই দেশে শান্তি ফেরত আসবে, এই দেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে। ওই দুইটা জিনিস কি জানেন? একটা হলো আমরা ভারতের আধিপত্য মাইনা নেব না, আমরা কারো গোলাম না, আমরা কারো কৃতদাস না। আমরা একটা দেশ, দেশ ছোট হইতে পারে কিন্তু একটা দেশ, এইটা মনে রাখতে হবে। আমাদের আলাদা পতাকা আছে, আমাদের আলাদা পরিচয় আছে। আরেকটা কি?
দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ। আর কোনো কাজ চাই না ভাই। ওই ব্রিজ বানাইবেন, কালভেট বানাইবেন, চাঁদে যাইবেন, স্যাটেলাইট পাঠাইবেন। ওই স্যাটেলাইট কই? ওই যে একটা স্যাটেলাইট পাঠাইছিল, হাজার হাজার কোটি টাকা খরচ করে, ওইটা আকাশে হারায় গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই স্যাটেলাইটের মধ্যে কিন্তু বঙ্গবন্ধুর ছবি আছে, ওই স্যাটেলাইটের মধ্যে বাংলাদেশের পতাকা আছে, ওটার নামও ছিল বোধহয় বঙ্গবন্ধু।